সেদিন বিকেলবেলা আমি সুন্দর করে একটু সেজেগুজে বান্ধবীদের বাড়িতে যাচ্ছিলাম। এমন সময় আমার মা আমাকে বলল, এখন তোকে কোথাও যেতে হবে না। আমি মাকে জিজ্ঞেস করলাম, কেন মা? তখন আমাকে বলল, আমি একটু ডাক্তারের কাছে যাব, আসতে অনেক দেরি হবে, তুই একটু রান্নাবান্না করে তোর বাবাকে খেতে দিবি। মা ডাক্তারের কাছে যাওয়ার পরে আমি রান্নাবান্না করছিলাম। আমার বাবা আমাকে রান্নার কাজে সাহায্য করছিল। হঠাৎ করে আমার বাবা আমাকে যা বলল আমি কখনো কল্পনাও করতে পারিনি। বন্ধুরা, তোমরা যদি আমার এই গল্পের আবেগ অনুভব করতে চাও তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। বন্ধুরা, আমার নাম নূপুর, আমার বাবার নাম সঞ্জু মিয়া। পেশায় তিনি ছিলেন সিট কাপড় ব্যবসায়ী। আমার বাবা শহরের পাইকারি দোকান থেকে সিট কাপড় কিনে সাইকেলের পেছনে করে বিভিন্ন গ্রামে ফেরি করে বিক্রি করে বেড়াতেন। আমরা ছিলাম ৩ বোন, সবার মধ্যে আমি বড় ছিলাম। আমার বাবা যা ইনকাম করতেন তা দিয়ে সংসারের বাজার সদায় আর মায়ের ওষুধ কিনতেই শেষ হয়ে যেত। কিছু টাকা বাবা যে গচ্ছিত করবে তেমন কেন সুযোগই তিনি পেত না। দিন শেষে খেয়ে দেয়ে সমান সমান। আমি ছিলাম প্রত্যন্ত গ্রামের একজন মেয়ে। আমাদের গ্রামের বাড়িঘরগুলো ছিল একটু ফাঁকা ফাঁকা। গ্রামের প্রায় ম্যাক্সিমাম লোকের আয়ের উৎস ছিল কৃষিকাজ। আখের আবারটাই বেশি ছিল। এবার মূল গল্পে আসি। আমি তখন সবেমাত্র শহরের একটি কলেজে ভর্তি হয়েছি। আমাদের বাড়ি থেকে শহর প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দূরে। প্রতিদিন ১ থেকে ২ ঘন্টা আগে আমাকে কলেজে বেরোতে হতো। আমরা ৩টে বোন দেখতে ছিলাম মোটামুটিভাবে সুন্দরী। গ্রামের অনেক লোকেরাই বলতো, সঞ্জুর ৩টে মেয়ে দেখতে একদম রাজকন্যার মতো। বাকিটা তো আমাকে দেখেই বুঝতে পারছ আরও ২-৩ বছর আগে আমি কতটা সুন্দরী ছিলাম। আমার মা ছিলেন একজন হাই প্রেশার সহ ডায়াবেটিসের রোগী। প্রায় সময় এসে অসুস্থ থাকত। মা অসুস্থ থাকার কারণেই সংসারের অনেক কাজকর্মই আমাদের ৩ বোনকেই করতে হতো। যেহেতু আমি বড় ছিলাম, কাজের দায়িত্বটা আমার ওপরে বেশি ছিল। আমার বাবার সাথে মায়ের প্রায়ই ঝগড়া লাগত। সংসারে খুঁটিনাটি সহ কারণে অকারণে বাবা মায়ের ওপর রেগে যেত। আমাদের বাড়িতে ২টা ঘর ছিল, একটা রান্নাঘর আর একটা থাকার ঘর। থাকার ঘরের ভেতরে টিনের একটা বেড়া দিয়ে পার্টিশন করে ২টা রুম করা ছিল, অর্থাৎ একই ঘরে ২টা রুম। এক রুমে আমরা থাকতাম ৩ বোন, কোনো রুমে বাবা আর মা থাকত। যেহেতু একই ঘরের মধ্যে ২টা রুম ছিল, তাই অপর রুম থেকে আস্তে করে কথা বললেও সবকিছু শোনা যেত। বন্ধুরা, একদিন বাবা সারাদিন ফেরি করে সন্ধ্যায় বাড়িতে আসলে আমার মা বাবাকে ঔষধ কেনার কথা বলতেই দুজনের মধ্যে তুমুল ঝগড়া লেগে যায়। তাদের অনেক জোরে চেঁচামেচিতে আমার ছোট বোন ২টা অনেক ভয় পেয়ে যায়। তারপর আমি আমার রুম থেকে বের হয়ে তাদের রুমে গিয়ে ঝগড়া থামিয়ে দিই। আমার মা যেহেতু প্রেশারের রোগী, সাথে ডায়াবেটিক্স, একটু উচ্চস্বরে কথা বললে শরীরের কন্ডিশন অনেক খারাপ হয়ে যায়। আমার মায়ের মাথায় তেল জল বসিয়ে দিয়ে আমি রুমে এসে ছোট ২টা বোনকে সাথে নিয়ে বিছানায় শুয়ে পড়ি। আমাদের ২টা রুমে শোয়ার জন্য কোনো খাট ছিল না। ২টা রুমে ২টা পুরনো চৌকি ছিল, তবু মিস্ত্রি দ্বারা বানানো ছিল না, হাট থেকে কেনা ছিল। আমরা ৩ বোন গভীর ঘুমে ঘুমিয়ে আছি। হঠাৎ ঘুমের ঘরে একটা শব্দ শুনতে পেলাম। আমার ঘুম ভেঙে গেল, কিন্তু আমি বুঝে উঠতে পারছিলাম না শব্দটা কোন রুম থেকে আসছে। আমাদের তো রুমই ২টা। খেয়াল করে দেখলাম শব্দটা আসছে পাশের রুম থেকে, অর্থাৎ আমার বাবা মা যে রুমে ঘুমায় সেই রুম থেকে। আমি অনেকক্ষণ কান পেতে থাকলাম। খেয়াল করে দেখলাম শব্দটি আর কোনো কিছুর নয়। এটা হলো আমার বাবা মা যে চৌকির উপর ঘুমায় সেই চৌকির শব্দ। অনেক দিনের পুরনো কাঠের চৌকি তো, হয়তো ২টা মানুষের ভর কোলাতে পারেনি। আমার বাবা আর্থিক দিক দিয়ে এতটাই অসচ্ছল ছিল যে ভাঙা চৌকির উপরে শুয়ে থাকত। তবুও একটা চৌকি কেনার সামর্থ্য তার ছিল না। আমি আরেকটু নিঃশব্দে চুপচাপ হয়ে থাকলাম। খেয়াল করছিলাম মানুষের যে শব্দটি, এটা কার মুখ থেকে আসছে। পরে খেয়াল করলাম এটা আমার মায়ের মুখ থেকে আসছে। প্রথমে ভাবছিলাম আমার মা হয়তো অসুস্থ মানুষ, তার প্রেশারটা হয়তো বাড়ছে, যার কারণে সে এতটা আহাজারি করছে। কিন্তু মুহূর্তে আমার ধারণা তা পাল্টে গেল। এবার আমি খেয়াল করলাম আমার মা চৌকির যে সাইডে শুয়ে থাকত সেই সাইডের চৌকির একটা ঘুণে ধরা নষ্ট কাঠ ভেঙে আমার মা পড়ে গেছে। এবার আমি বিছানা থেকে উঠে আমাদের ২ রুমের মাঝখানে যে টিন দিয়ে বেড়া দেয়া ছিল সেই বেড়ার বিভিন্ন জায়গায় একটা ফুটো খুঁজছিলাম, যে ফুটো দিয়ে আমি আমার মায়েদের রুমের সবকিছু দেখতে পারি। যে ভাবনা সেই কাজ। আমি সুন্দর একটা ফুটো পেয়ে গেলাম। ফুটোটা একদম আমার চোখের মাপেই ছিল। আমি এবার চোখ লাগালাম সেই ফুটো দিয়ে। তারপর আমি ভিতরে যে দৃশ্যগুলো দেখতে পেলাম, এইটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। যে মানুষ ২টা সন্ধ্যার দিকে সামান্য ঔষধ কেনার টাকা নিয়ে তুমুল ঝগড়া করল, এখন একজনের বিপদে আরেকজন কতটা দায়িত্বশীল হয়ে পড়েছে।
আমার মা পড়ে গিয়ে দাঁড়াতে ব্যথা পেয়েছে। আমার বাবা সেই ব্যথাস্থানে কত সুন্দর করে মলম লাগিয়ে ছ্যাঁক দিচ্ছে। এজন্য মানুষ বলে পৃথিবীর উপরে সবচেয়ে বড় বন্ধন হল স্ত্রী স্বামীর বন্ধন। যে দুইটা মানুষ সন্ধ্যার সময় তুমুল ঝগড়াঝা করছিল, সেই মানুষ দুটোই এখন দুই দেহ এক প্রাণ হয়ে গেল। তাদের এমন আচরণ দেখে আমার অন্যরকম এক ভালো লাগার অনুভূতির জন্ম নিল। ভালো লাগারই তো কথা। যে মানুষ দুটা এক জায়গায় কিছু সময় থাকলেই কারো অকারণেই কথা কাটাকাটি সৃষ্টি হয়, এখন দেখছি তাদের চেয়ে ভালো সম্পর্ক আর কারো হয় না। আমার বাবা সুন্দরভাবে আমার মাকে বলছিল, স্বামীর সংসারে একটা মেয়ে মানুষকে কত কষ্ট মেনে নিয়ে সংসার করতে হয়। বাবার কথা শুনে আমি আগের থেকেই সংসার জীবনের অনেক শিক্ষা নিচ্ছিলাম। আমি ভাবছিলাম, তাহলে কি স্বামীর সংসারে গেলে অনেক মেয়েদেরকে আমার মায়ের মতো এমন ভাঙা চৌকিতেও শুতে হয়? সংসার মানে কি তাহলে এত পরিশ্রম, এত কষ্ট? মাঝে মধ্যে আমার মায়ের মুখের থেকে আমি তাকাচ্ছিলাম, ভাবছিলাম, বেচারি এত অসুস্থ মানুষ, এই অসুস্থ মানুষকেও ঘরের মধ্যে অনেক শক্ত কাজও করতে হয়। কিন্তু পরমুহূর্তেই যখন রুমের ভেতরে আমার বাবা মাকে মলম এবং ছ্যাঁক দেওয়া শেষ হয়ে গেল, তখন আমি লক্ষ্য করলাম আমার মা এমন একটা হাসি দিল, আমার কাছে মনে হল পৃথিবীর সবচেয়ে সুখী একজন মানুষ এই মুহূর্তে আমার মা। তার হাসিটা দেখে আমিও ভাবলাম, যে মানুষটা এইমাত্র পড়ে গিয়ে ব্যথা পেয়ে হাঁপিয়ে উঠছিল, সেই মানুষটা এখন এত সুন্দর করে খুশির হাসি দিচ্ছে। যে বাবা প্রায় সময়ই আমার মাকে গালমন্দ করে, এখন সেই বাবাই আমার মাকে কত সময় ধরে সেবা যত্ন করল। তাদের এই আচরণগুলো দেখতে দেখতে আমার অনেক সময় কেটে গেল। আমার মনের মধ্যে কেমন যেন একটু আতঙ্ক কাজ করছিল আমার দুই ছোট বোনকে নিয়ে। কারণ তারা যদি ঘুম থেকে জাগ না পেয়ে আমাকে বিছানা থেকে উঠে এখানে দাঁড়িয়ে থাকে, তাহলে ওরা হয়তো কি ভাববে। সেজন্য আমি মনে মনে ভাবলাম, এখন অন্তত আমাকে বিছানায় গিয়ে শুয়ে পড়তে হবে। যখনই আমি বিছানাতে আসব, ঠিক সেই সময় আমার বাবা আমার মাকে বলল, আর একটু ছ্যাঁক দেই। তোমার সেবা করতে আজকে আমার কেমন যেন একটু বেশি ভালো লাগছে। এবার আমার মা আমার বাবাকে বলল, আজকে আর বেশি সেবা যত্ন করতে হবে না, চোখে অনেক ঘুম। বাবা তখন বলল, অনেক দিন হলো ঠিকমতো তোমার সেবা নিতে পারি না, সবসময় তো অসুস্থ থাকো। তোমার অসুস্থতা দেখে আমার মনটা ভালো থাকে না, সেজন্য আমি তোমার কাছে আসি না। আজকে যখন সময় পেয়েছি এবং সাথে মনটাও আমার খুব ভালো, তোমার শরীরটাও অনেকটাই ভালো লাগছে, তাই বলছি, আর একটাবার যদি তোমার সেবা করার সুযোগ দিতে, অনেক সময় ধরে তোমার যত্ন করতাম। বন্ধুরা, অনেক কথাই বলা যায় না। আমি যেভাবে কথাগুলো বলছি, তোমরা একটু অনুভব করে বুঝে নিও। তারপর আমার বাবা আমার মাকে বলল, আমাদের শোবার চৌকিটা যেহেতু ভেঙে গেল, তাহলে কাল থেকে তুমি মাটিতে পারবে। মা তখন বলল, শক্ত মাটিতে আমি শুতে পারি না, আমার পিঠে ব্যথা লাগে। আমার বাবা তখন বলল, মাটিতে শুইলে অনেক দিক থেকে ভালো হয়, শরীরও ভালো থাকে। তাদের দুজনের এমন আলাপ আলোচনা শুনতে শুনতে হঠাৎ আমার মাথার মধ্যে কেমন যেন একটা চক্কর মেরে উঠল। তারপর আমি এই টিনের বেড়ার উপরে পড়ে গেলাম। অনেক জোরে হুড়মুড়ে একটা শব্দ হল। ওই রুম থেকে আমার বাবা দৌড়ে এসে আমাকে উঠালো। তারপর আমার ছোট দুই বোন জাগনা পেয়ে গেল। আমি অনেক বড় একটা লজ্জার সম্মুখীন হয়ে দাঁড়ালাম। তারপর আমার মাও আমার রুমে ঢুকল। এবার আমার মা আমাকে জিজ্ঞেস করল, তোর শোবার চৌকি এক জায়গাতে আর তুই পড়ে গেলি আর এক জায়গাতে, এখানে কিভাবে পড়লি তুই? আর এই টিনের বেড়ার সাথেই বা তুই কি করছিলি? মায়ের কথাতে আমি বুঝতে পারলাম হয়তোবা সে আমাকে একটু সন্দেহের চোখে দেখছে। আমি তখন মাকে বললাম, আমি বাইরে যাচ্ছিলাম ওয়াশরুমে, হঠাৎ করে মশারিটা আমার পায়ের সাথে বেঁধে আমি টিনের বেড়ার উপর পড়ে গেছি। এবার আমার বাবা মুচকি একটা হাসি দিয়ে আমাকে বলল, মা, নূপুর, যা হওয়ার হয়েছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো। কিন্তু আমি একটা বিষয় নিয়ে ভাবনায় পড়ে গেলাম। যেখানে আমার মা আমাকে সন্দেহ করে রাগ করল, ঠিক সেই জায়গা থেকে আমার বাবা আমাকে দেখে মুচকি একটা হাসি দিল। সেদিন আমি লক্ষ্য করেছিলাম বাবার হাসির মধ্যে অন্যরকম কিছু লুকিয়ে রয়েছে। তারপর আমি ধীর গতিতে বিছানায় গেলাম। সারা রাত ধরে ঘুমানোর অনেক চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই আমার চোখে ঘুম আসছিল না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে 11টা বেজে গেল। আমি বিছানাতে উঠে মাত্র বসছি, ইতিমধ্যে আমার বাবা আমার রুমে ঢুকে আমাকে বলল,
সারা রাত স্বপ্নে বিভোর হয়েছিলে নাকি মা? ঘুম থেকে উঠতে এত দেরি হল? সেদিন আমার বাবার কথা শুনে আমি অন্যরকম এক আবেগ অনুভব করছিলাম। তাহলে কি বাবা আমাকে... না, ছিছি, এসব আমি কি ভাবছি? কিন্তু বাবার কথাটা আবার বারবার মনে পড়ছিল। তারপর আমাকে অনেকক্ষণ নীরব দেখে আমার বাবা আমাকে বলল, কি ব্যাপার নূপুর, তুমি কি আমাকে নিয়ে কিছু ভাবছ? বাবার এমন কথায় এখন আমি শিওর হয়ে গেলাম, হ্যাঁ, তাহলে বাবাও আমাকে নিয়ে ভাবছে। তারপর আমি বাবাকে বললাম, কই বাবা, না তো। এবার বাবা আমাকে বলল, মন থেকে বললে? বাবার এই প্রশ্নের উত্তরে আমি তার চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলতে পারছিলাম না। আমি মাথা নিচু করে রইলাম। তারপর বাবা আমাকে বলল, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নাও, তোমার মা বাড়িতে নেই। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, মা কোথায় গেছে? বাবা তখন বলল, তোমার মা ডাক্তারের কাছে গেছে, আসতে সন্ধে লাগবে। তারপর আমি মাথা নিচু করে আমার রুম থেকে বের হয়ে গেলাম। বাবাও আমার পিছু পিছু রুম থেকে বের হয়ে আসলো। তারপর আমি উঠানের উপর টানানো দড়ির পর থেকে আমার পাজামা আর জামা নিয়ে গোসল করার জন্য টিউবওয়েলের ওপরে গেলাম। তারপর আমার বাবা আমাকে পিছন থেকে ডাক দিল। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। আমার মনের মধ্যে একটু ভয় হচ্ছিল, এই ভেবে যে বাবা আমাকে আবার কি জিজ্ঞেস করবে। নিজের আপন বাবা বলে কথা, কিন্তু তার মনের মতলব আমি বুঝতে পারছি না। তারপর আমার বাবা কাছে আসলো। তার মন মেজাজ এমন ফুরফুরা ছিল যে মনে হচ্ছিল সে নতুন করে ২০ বছরের ছেলের মতো উড়ন্ত বাতাসে উড়ছে। এবার বাবা আমাকে বলল, এখন গোসলে যাচ্ছ কেন মা? আমি বাবাকে বললাম, বেলা করে ঘুম থেকে উঠছি তো, গোসল দিলে শরীরের মধ্যে অনেকটাই ভালো লাগবে। বাবা তখন বলল, তোমার শরীর কি খারাপ? আমি তখন মাথা নিচু করে বললাম, না না বাবা, তেমন কোনো কিছু হয়নি। এবার বাবা বলল, অবশ্যই হয়েছে, তুমি আমার কাছে স্বীকার করছো না তাই। রাত্রে তুমি যখন টিনের বেড়ার উপর পড়ে গিয়েছিলে, কেন তুমি পড়ে গিয়েছিলে সেটা আমি জানি। আমি বাবাকে বললাম, কি বলো বাবা এসব, আমি কেন পড়ে গিয়েছিলাম? বাবা তখন বলল, তোমার মা চৌকি ভেঙে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল, সেটা জানার বা দেখার জন্য তুমি তোমার আর আমার রুমের মাঝখানে টিনের যে বেড়াটা দেওয়া, সেই বেড়ার ফুটো দিয়ে দেখার চেষ্টা করছিলে। কি ঠিক বলিনি? এবার আমি মাথা নিচু করে রইলাম, ভাবতেছিলাম আমার বাবা ওই রুম থেকে কিভাবে টের পেল। তারপর আমার বাবা আমাকে বলল, কি ব্যাপার নূপুর, তুমি কোনো কথা বলছো না? কি ভাবছ? নিশ্চয়ই তুমি ভাবছ আমার বাবা কিভাবে দেখল, তাই তো? বন্ধুরা, বাবা যতগুলো কথা বলছে তার প্রতিটি কথাতে আমি একদম বিমোহিত হয়ে পড়ছি। এবার আমি মুখ খুললাম, বাবাকে জিজ্ঞেস করলাম, এত কিছু তুমি কিভাবে জানলে? বাবা তখন বলল, সত্যিটা বলবো? আমি বললাম, হ্যাঁ, একদম মিথ্যার আশ্রয় নেবে না। তারপর আমার বাবা বলল, তুমি যে ফুটো দিয়ে আমাদের রুমের ভিতরের দৃশ্যগুলো দেখছ, আমি ঠিক সেই ফুটো দিয়ে প্রতিটা রাতে তোমাদের ৩ বোনের খোঁজখবর রাখি। তোমরা কিভাবে আছো, ঠিকমতো পড়ালেখা করছো কিনা, সব কিছু আমি ফলো করি। বাবার কথা শুনে আমার চোখ কপালে উঠে গেল। তাহলে কি আমার বাবার সব কিছুরই খোঁজে রাখে? এবার আমার বাবা আমাকে বলল, আর ভাবনা চিন্তা করার দরকার নেই, এখন তুমি গোসলে যাও, গোসল সেরে তাড়াতাড়ি এসো, আজকে আমি তোমাকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব। বাবা যখন আমাকে কথাগুলো বলছিল, তখন আমার মনে হচ্ছিল যেন আমার কলেজের বয়ফ্রেন্ড আমাকে কোথাও ঘুরতে যাওয়ার অফার দিচ্ছে। এবার আমি বাবাকে জিজ্ঞেস করলাম, আমরা কোথায় যাব বাবা? বাবা তখন বলল, তুমি না নৌকা বাইচ দেখতে পছন্দ করো, আজকে আমাদের পূর্ব পাড়ার শেষে যে পদ্মা নদীর শাখা, সেখানে নৌকা বাইচ প্রতিযোগিতার উপলক্ষে অনেক বড় মেলা হচ্ছে, সেখানে তোমাকে নিয়ে যাব। এবার আমি বাবার কোনো কথার উত্তর না দিয়ে গোসলখানার ভিতরে ঢুকে গেলাম। তারপর গোসল সেরে জামাটা গায়ে দিয়ে পাজামাটা হাতে নিয়েছি পরার জন্য, কিন্তু পাজামার ঠিক মাঝ বরাবর সাদা কি যেন আঠার মতো দেখতে পেলাম। আমি প্রথমে মনে করেছিলাম হয়তোবা উপর থেকে পাখি পায়খানা করেছে, কিন্তু ভালো করে হাত দিয়ে নেড়েচেড়ে দেখি এটা তো পাখির পায়খানা নয়। আমি একজন যুবতী মেয়ে, অনেক কিছুই আমি বুঝতে পারি। তারপর একটু ভালো করে জানার চেষ্টা করছিলাম আসলেই এই জিনিসটা কি, কিন্তু এবার দেখলাম যেটা সন্দেহ করেছে সেটাই। কে যেন দই খেয়ে হাত মুছছে। বাড়িতে তো কেউ মিষ্টি বা দই পছন্দ করে না, শুধু বাবা ছাড়া। বাবা কি তাহলে? না না, এটা কি করে সম্ভব? কিন্তু বর্তমান আমার বাবা যে আমার সাথে আচরণ করছে, তার দ্বারা এটা অসম্ভবের বলে কিছু নেই। এবার আমি বাবাকে ডাক দিলাম,
যেহেতু বাড়িতে মা নেই, এখন বাবাকে যে করে প্রশ্ন আমি করতেই পারি। এবার বাবা আমার কাছে আসলো। আমি বাবাকে আমার পাজামাটার সেই দই খেয়ে হাত মোছা জায়গাটা দেখালাম। বাবা তখন আমাকে বলল, আমি যদি সত্যি কথা বলি তাহলে কি তুমি রাগ করবে? বাবার এমন কথাই আমি বুঝতে পারলাম এই কাজটা বাবার দ্বারাই সম্ভব হয়েছে। তখন আমি বাবাকে বললাম, তোমাকে আর কোনো কিছু বলতে হবে না, আমি সব কিছু বুঝতে পেরেছি, তুমিই হাতটা মুছেছ। বাবা তখন মৃদু একটা হাসি দিয়ে বলল, তাড়াতাড়ি বের হয়ে আসো, সময় চলে যাচ্ছে, তোমার মা বাড়িতে চলে আসবে। তোমার মা বাড়িতে আসার আগেই আমাদেরকে ঘুরে আসতে হবে। এবার আমি একটু মুচকি হাসি দিলাম। আমার মুচকি হাসি দেখে বাবা কেমন যেন করতে করতে সেখান থেকে চলে গেল। এবার আমি পাজামাটা ওই অবস্থায় পরে রুমে গেলাম। তারপর একটু হালকা সাজগোজ করে রুমের বাইরে বের হতেই দেখি আমার বাবা বারান্দার ওপরে দাঁড়িয়ে আমার অপেক্ষায় চাতক পাখির মতো চেয়ে আছে। আমাকে দেখে সে কতটা খুশি হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারব না। তারপর আমি আমার বাবার কাছে গিয়ে দাঁড়ালাম। এবার বাবা আমার চারপাশ ঘুরে আমাকে দেখছিল। আমি বাবাকে বললাম, এমন কি দেখছ বাবা? বাবা তখন বলল, দেখছিলাম তো অনেক কিছুই, তবে ভাবছি আমার সেদিনের নূপুর কত বড় হয়ে গেছে। আমি বললাম, তাই নাকি বাবা? এবার বাবা বলল, এখন তুমি এমন পোশাক না পরলেও পারতে। বাবার এমন কথা শুনে আমি বড় চিন্তায় পড়ে গেলাম। তাহলে কি আমি হিজাব করে পর্দাশীলভাবে ঘুরতে যাব? তারপর আমি বাবাকে জিজ্ঞেস করলাম, তাহলে আমি কিভাবে বের হব? বাবা তখন বলল, এমন কাপড় চোপড় তোমাকে পরতে হবে যেন কিছু খাইতে গিয়ে তোমার পোশাকের ওপর পড়ে গিয়ে টের না পাওয়া যায়। নইলে তোমার মা যদি দেখে নতুন জামাতে দাগ লেগে আছে, তাহলে কিয়ামত ডেকে দেবে। বাবার কথা আমি বুঝতে পারলাম আসলে বাবা আমাকে কেমন পোশাক পরতে বলছে। এবার আমি বাবার কথা মতো ঠিক সেই ধরনের পোশাক পরিচ্ছদ পরে আসলাম। তারপর বাবা আমাকে বলল, এবার তুমি একা একা বাড়ির বাইরে বের হও। আমাদের বাড়ির পেছনে ধান ক্ষেতের মধ্যে দিয়ে যে রাস্তা চলে গেছে, ওই রাস্তা দিয়ে তুমি আগাতে থাকো। আমি তোমার পেছন পেছনে আসছি। নইলে একসাথে দুজনকে গ্রামের মানুষের কারো চোখে পড়লে এটা নিয়ে সবাই সমালোচনা করবে। বাবার কথা মতো আমি বাড়ির বাইরে যেতেই আমার ছোট বন্ধুটা আমার পিছু ধরল। আমাকে তারা বারবার জিজ্ঞেস করছিল, আপু তুমি এত সেজেগুজে কোথায় যাচ্ছ? আমি ওদেরকে বললাম, আমি কলেজে যাচ্ছি, আমার কাজ আছে। তারা আমার কোনো কথাই শুনল না। আমার ছোট বোন ঝুমুর আমাকে বলল, আপু তোমার কলেজ তো 15 দিন ছুটি, তাহলে ছুটির দিনে তুমি কলেজে কেন যাচ্ছ? এবার আমি ঝুমুরের কোনো কথা এড়িয়ে যেতে পারলাম না। ও ঠিকই তো বলেছে, গত কয়েকদিন আগেই তো আমি ওকে বলেছিলাম আমার কলেজ 15 দিনের জন্য ছুটি। তাহলে সেই মুখে এখন আমি বলছি। দূর থেকে দৃশ্যগুলো আমার বাবা দেখছিল। বাবা আমার কাছে আসলো, তারপর ঝুমুরকে কষে একটা ধমক মেরে দিল। বাবার ধমকে ঝুমুর একদম চুপ হয়ে গেল। এবার আমি বাবাকে বললাম, ওদেরকে এভাবে গালাগালি করে যদি আমরা বাড়ি থেকে বের হই, তাহলে মা বাড়িতে আসলে ওরে দুই বোন সবকিছু বলে দেবে। বাবা তখন আমাকে বলল, তাহলে এখন কি করা যায় নূপুর? এবার আমি বাবাকে বললাম, তুমি ওদেরকে কিছু টাকা দিয়ে দাও, বাকিটা আমি ওদেরকে বুঝিয়ে বলছি। এবার বাবা পকেট থেকে দুই বোনকে 200 টাকা দিয়ে দিল। ওরা তো মহা খুশি। এবার আমি ঝুমুর এবং কুসুমকে বললাম, এই টাকা দিয়ে তোরা সারাদিন কিনে খাবি, তবে একটা শর্ত, মা ডাক্তারের কাছ থেকে বাড়িতে আসলে আমার কথা যদি মা তোদেরকে জিজ্ঞেস করে, তাহলে তোরা বলবি শহরে আপুর এক বান্ধবীর বাড়িতে গেছেন নোট আনতে ঝুমুর এবং কুসুম। আমাকে খুব ভালোবাসত। আমার এই কথা শুনে তারা খুব খুশি হল। তারা আমাকে বলল, আপু শহর থেকে আসার সময় আমাদের জন্য আরও কয়েকটা খেলনা নিয়ে এসো। কুসুম ছিল সবার ছোট। কুসুম আমাকে বলল, আপু আমার জন্য লাল টুকটুক একটা পুতুল কিনে এনো। আমি বললাম, ঠিক আছে এনে দেব, কিন্তু তোদেরকে কি বলছি মনে আছে তো? ঝুমুর এবং কুসুম ঘাড় নাড়িয়ে আমাকে বলল, হ্যাঁ আপু মনে আছে, তুমি মাকে নিয়ে কোনো টেনশন করো না। তারপর আমি বাবার কথা মতো আমাদের বাড়ির পিছন দিয়ে ধানক্ষেতের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে পিছন ফিরেতে তাকিয়ে দেখি পিছনে বাবাকে দেখা যাচ্ছে না। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। তারপর প্রায় 10-15 মিনিট দাঁড়ানোর পরে বাবা আসলো। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, এত দেরি হলো কেন বাবা? বাবা তখন বলল, আর বলো না নূপুর, রাস্তাতে তোমার এক দাদুর সাথে দেখা হয়েছিল। কথা বলা শুরু করল আর আমাকে আসতে দিচ্ছিল না। বিভিন্ন ধরনের দুঃখ কষ্টের কথা তুলে ধরল। শুনতে একটু দেরি হয়ে গেল। ওভাবে ফেলে রেখে আসা তো আর যায় না। তারপর আমরা বাবা মেয়ে ধানক্ষেতের মধ্যে রাস্তা শেষ করেই পদ্মা নদীর কিনারে গিয়ে দাঁড়ালাম।
কিন্তু এখানে আসার পরে আমার কেমন যেন মনের ভিতরে একটা অশান্তি বোধ লাগছিল। তার কারণ হল সেখানে একটি লোকও আমি দেখতে পেলাম না। বাবাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা, তুমি যে আমাকে মেলা দেখতে নিয়ে এলে, মেলাতে তো অনেক লোক হয়, এখানে তো একটি লোক দেখা যাচ্ছে না, তাহলে এই কেমন মেলা? নদীতে একটি বাইচের নৌকাও নাই। বাবা তখন আমাকে বলল, বাইচের নৌকা ছাড়া কি মেলা হয়? বাবার এমন এলোমেলো কথা আমি বুঝে উঠতে পারলাম না। তারপর বাবা আমাকে বলল, আচ্ছা নূপুর, তুমি যে আমার সাথে মেলা দেখতে এসেছ, তোমার মনের মধ্যে কি ভয় করছে? এবার আমি বাবাকে বললাম, কেন ভয় করবে? আমি তো অন্য কারো সাথে আসিনি, আমি আমার বাবার সাথে এসেছি। এরপর বাবা বলল, তোমার কথা সবই ঠিক আছে, কিন্তু আমি তোমার বাবা হলেও আমি একজন পুরুষ মানুষ। এবার বাবার এই কথাতে আমি একটু রহস্যের গন্ধ বুঝতে পারলাম। বাবাকে আমি বললাম, পৃথিবীর সব বাবারাই পুরুষ মানুষ হয়। এরপর বাবা আমাকে বলল, আচ্ছা মানুপুর, আজকে এই লোকালয় শূন্য জায়গায় আমি যদি তোমার কাছে একটা কথা বলি, তাহলে কি তুমি আমার সেই কথা রাখবে? এবার আমি লক্ষ্য করলাম, আমার বাবা এই কথা বলার সময় মাথাটা নিচু করেছিল। আমার মনে হচ্ছিল সে আমার চোখের দিকে তাকিয়ে সেই কথাটা বলতে পারছে না। এরপর আমি বাবাকে বললাম, তুমি কি এমন কথা বলবে আমাকে যে কথাটা আমি রাখতে পারবো না? এরপর বাবা বলল, আমি তোমাকে যেটাই বলি এই কথাটা তোমাকে রাখতে হবে। আমি তখন বাবাকে বললাম, অবশ্যই তোমার কথা আমি রাখব, তবে কথাটা তোমাকে আমার চোখের দিকে তাকিয়ে বলতে হবে। এবার বাবা বলল, আমি তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবো না। তারপর অনেক রিকোয়েস্ট করে আমার বাবার মুখ থেকে আমি সেই কথাটা শুনতে পেরেছিলাম। বাবা আমাকে যে কথাটা বলেছিল সেই কথাটার বর্ণনা দিতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আগামী পর্বে বাকি অংশটুকু তোমাদেরকে বলবো। বন্ধুরা, বাবা আমার চোখের দিকে তাকিয়ে যে কথা বলতে পারছিল না, সেই কথাটা কি হতে পারে? যদি তোমরা বুঝতে থাকো তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে তোমাদের মতামত আমাকে জানিয়ে দেবে। এবং তুমি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে। সবাই নিজের পরিবারের দিকে খেয়াল রাখবে।